শেখ হাসিনা কি এখনো ক্ষমতায় আছেন? আওয়ামী লীগ কি এখনো বাংলাদেশে রাজত্ব করছে? মাঝে মাঝে আমার এরকম মনে হয় যে সব কিছু আগের মতোই চলছে। তখন আবার সম্বিত ফিরে পাই যে না, শেখ হাসিনা তো নেই, শেখ হাসিনাকে আমরা তাড়িয়েছি, শেখ হাসিনা গেছেন। শেখ হাসিনা যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার নামে একটি সরকারও এসেছিল এই দেশে। সেই সরকার 18 মাস ক্ষমতায় ছিল, তারপর একটি নির্বাচন হয়েছে, এখন একটি নবনির্বাচিত সরকার দেশে আছে। তো সম্বিত ফিরে পেলে এরকম মনে হয়। তো প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। কেন এমনটা মনে হয়? মনে হয় এই জন্যে যে শেখ হাসিনা আমলে যতগুলো অন্যায় অপরাধ সংগঠিত হতো বা হয়েছিল, এই সব কিছুই দেখি ঘুরে ফিরে আবার চলে এসছে। কিছু চলে এসেছে এবং কিছু আসবার পথে আছে, পাইপলাইনে আছে। তো সেজন্যই মনে হয় ভুল করে যে মনে হয় হাসিনা আমলেই আছে এখন। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি হাসিনা আমলে যত রকমের অন্যায় অনিয়মগুলো হয়েছিল, এর মধ্যে একটি ছিল নিয়োগ। সরকারি বেসরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত কর্পোরেশন যা কিছু আছে, এনজিও থেকে শুরু করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, সব জায়গায় নিয়োগে দলীয়করণ হয়েছিল এবং আওয়ামীরা আধিপত্য বিস্তার করতেন। জোর করে কাউকে পাশ করিয়ে দিতেন পরীক্ষায়, জোর করিয়ে ভাই ভাই কাউকে ফার্স্ট সেকেন্ড থার্ড বানিয়ে নিয়োগের জন্য উপযুক্ত করে তুলতেন। এই সব কিছু তারা করেছেন। এমনকি পরীক্ষায় পাশ করেনি, নিয়োগ পরীক্ষায় তাকেও নিয়োগ দেওয়া হয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ডকে ইগনোর করে। অসংখ্য ঘটনা এরকম ঘটেছে এবং এই বিষয়ে তখন কারো কিছু বলবার ছিল না, থাকবার কোনো উপায়ও ছিল না। আর সরকারি কর্মকর্তারা তো হাসিনারই লোক ছিলেন, সো তারা কেউ তেমন কোনো উচ্চবাচ্য করেননি। দু একজন যদিও চেষ্টা করেছেন, সুরটি মিও মিও ছিল, অর্থাৎ ঝুঁকে নিতে চাননি। ফলে এই বিষয়গুলো সেভাবে আলোতেও আসেনি, আর এগুলো নিয়ে তেমন কোনো প্রতিবাদও হয়নি। মাঝে মধ্যে সংবাদপত্রে রাগ ঢাক করে কিছুটা লেখা হতো। তো এখন আবার দেখছি একই পরিস্থিতি, যেটি কখনো ভাবিনি। জুলাই অভ্যুত্থান উত্তর বাংলাদেশে এত তাড়াতাড়ি, এবং মাত্রই সরকার গঠিত হলো, বিএনপি দলীয় সরকার, এখনই সেই দলটির নেতাকর্মীরা যা শুরু করেছেন সেটি অবাক করছে আসলে। তারা কি করে ভুলে গেলেন কোন পরিস্থিতিতে শেখ হাসিনাকে বিদায় হতে হলো? শেখ হাসিনাকে পালিয়ে যেতে হলো, নির্লজ্জ পলায়ন এবং পতন, এবং আওয়ামীদের শীতনিদ্রায় চলে যেতে হলো। তাদের তো ভুলবার কথা নয় বিষয়গুলো এত তাড়াতাড়ি। তো প্রিয় দর্শক শ্রোতা, তেমনি একটি ঘটনা ঘটেছে, যেই ঘটনার আমি ব্যক্তিগতভাবে খুবই আপসেট এবং চিন্তিত, এবং যে জন্য মনে হচ্ছিল যে আমি আওয়ামী আমলেই বাস করি। শুক্রবার দিন এই ঘটনাটি ঘটেছিল। গতকাল শুক্রবার, আমি যখন এই ভিডিও করছি মিড নাইটের কিছুটা আগে বোধহয়, বা ক্লোজ টু মিড নাইট, সো আমি গতকাল বলাই ভালো। গতকাল শুক্রবার এই ঘটনা ঘটেছিল ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায়। সেখানে মেদিনী সাগর BM মহাবিদ্যালয়ে, এটি একটি টেকনিক্যাল কলেজ, সেই কলেজে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যে একজন আয়া এবং একজন পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করা হবে। তো নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে গতকাল শুক্রবার ছিল বিকেলের দিকে সেখানে লিখিত পরীক্ষা। 7-8 জন প্রার্থী হয়েছিলেন দুটো পদের বিপরীতে। তো একটি লিখিত পরীক্ষা হয়েছে। লিখিত পরীক্ষা শেষে খাতাপত্র সহ ইউএনওর কার্যালয়ে অবস্থান করছিলেন সেই টেকনিক্যাল কলেজের প্রিন্সিপাল এবং নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যরা ইউএনও কার্যালয়ে। তো ইউএনও হরিপুর উপজেলার জনাব রায়হান, তার কার্যালয়ে অবস্থান করছিলেন তারা সবাই। তো সেখানে হঠাৎ করে 25-30 জন দলীয় নেতাকর্মী নিয়ে বিএনপি নেতা জামাল উদ্দিন, তিনি হঠাৎ করে ইউএনও অফিসে ঢুকে পড়েন, একটি মব সিচুয়েশন সৃষ্টি করে, এবং নিয়োগ পরীক্ষা বন্ধ করতে বলেন। এক পর্যায়ে নিয়োগ সংক্রান্ত পরীক্ষার্থীদের জমা দেওয়া খাতা থেকে শুরু করে ফাইল যা কিছু আছে সব কিছু ছিনিয়ে নেন সেখান থেকে, এবং ইউএনের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হন। এই বিষয়ে সামাজিক গণমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ক্লিপও ছড়িয়ে পড়েছে, যেখানে পুরো বিষয়টি দেখা যাচ্ছে। তো সেখানে কী ধরনের কথোপকথন হলো, বিএনপি নেতা জামাল কি বললেন, একটু দেখে নিই প্রিয় দর্শক শ্রোতা। ছড়িয়ে পড়া ভিডিওতে বাকবিতণ্ডার এক ফাঁকে হরিপুর উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিনকে বলতে শোনা যায়,
আমি আমার মহাসচিবের সাথে এই বিষয়ে কথা বলে তারপর গাড়িতে উঠেছি। প্রিয় দর্শক শ্রোতা, ঠাকুরগাঁও জেলার ঘটনা, হরিপুর উপজেলা। এখানে জামাল উদ্দিন মহাসচিব বলতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বুঝিয়েছেন, পরিষ্কার। আচ্ছা, তো আমি আমার মহাসচিবের সাথে এই বিষয়ে কথা বলে তারপর গাড়িতে উঠেছি। আপনি রাতের বেলা অফিসে কিছু কিছু ক্লায়েন্টকে নিয়ে এসে, ডটেড লাইন, আর কিছু নেই, আপনি রাতের বেলায় অফিসে কিছু কিছু ক্লায়েন্টকে নিয়ে এসে জামাল উদ্দিন ইউএনওকে হুমকি দিচ্ছেন। কথা শেষ হতে ইউএনও বলেন, রাতের বেলায় আমি অফিস করব সেটা তো একান্ত আমার বিষয়। আমাদের অফিস 24/7, 24/7, মানে সারাক্ষণই। আচ্ছা, জামাল বলেন, আপনি নিয়োগ নিয়ে বাণিজ্য শুরু করেছেন। এই সময় একজনকে বলতে শোনা যায়, আপনি অফিস রাতে বা দিনে করেন, আমাদের কোনো আপত্তি নেই। এর আগের ইউএনও বিকাশ চন্দ্র বর্মন ছিল, ওনাকে আমরা সেভ করেছি এখানে। সে সময় ইউএনও বলেন, এই মব কালচার করে তখনও কিন্তু এরকম করা হয়েছিল। এখনকার ইউএনও রায়হান সাহেব মনে করিয়ে দেন যে আগের ইউএনওর আমলেও মব কালচার তৈরি করা হয়েছিল। আচ্ছা, জামাল বলেন, আপনি আওয়ামী লীগের ফেসিস্টদের নিয়োগ দেন, এটা মানা যাবে না। ইউএনও বলেন, অধ্যক্ষ যদি অবৈধ হয় বোর্ডকে বলেন নিয়োগ বাতিল করে দিতে, আমাদের অসুবিধা কোথায়? সে সময় জামাল বলেন, আমরা এই কথাটি বারবার বলছি, আওয়ামী লীগের ফেসিস্টদের আপনি নিয়োগ দিবেন, আমরা কি ললিপপ চুষব? এটা তো হবে না। এরপর জামাল তার লোকজনকে নির্দেশ দেন, এই প্রিন্সিপালকে নিয়ে বাইরে চলো। তখন জামালের সঙ্গে থাকা লোকজন মেদিনী সাগর বিএম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হারুনুর রশিদকে বলেন, আপনি বাইরে আসেন। তাদের একজন অধ্যক্ষের কাছ থেকে ফাইলপত্র কেড়ে নিতে চান। অধ্যক্ষ তখন তাদের বলেন, আপনি আমার খাতাপত্র কেড়ে নিতে পারেন? এরপরই জামাল কারিগরি শিক্ষা বোর্ডের প্রতিনিধি জাবেদ আলীকে বলেন, আপনি নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখেন তো, কত তারিখে বিজ্ঞপ্তি হয়েছে, কোন পত্রিকায় হয়েছে? ইউএনও বলেন, এখন নিয়োগের কাজ চলছে, কি অবস্থা আপনাদের দেখাতে হবে। আপনারা নিয়োগ বোর্ডে অবৈধভাবে এসেছেন। সে সময় বিএনপি নেতা কর্মীরা হট্টগোল শুরু করেন। এক পর্যায়ে জামাল উদ্দিন কারিগরি বোর্ডের প্রতিনিধির কাছ থেকে নিয়োগের কাগজপত্র ছিনিয়ে নেন। অন্যদিকে বিএনপি নেতাকর্মীরা অধ্যক্ষের কাছ থেকে কাগজপত্র ছিনিয়ে নিয়ে ইউএনওর কার্যালয় থেকে বেরিয়ে যান। অধ্যক্ষ হারুনুর রশিদও তাদের পিছু নেন। মহাবিদ্যালয়টির অধ্যক্ষ নিয়োগ পরীক্ষার সদস্য সচিব হারুনুর রশিদ বলেন, উপজেলা বিএনপির সভাপতির লোকজন নিয়ে এসে নিয়োগ পরীক্ষা বন্ধের জন্য ইউএনওকে হুমকি ধমকি দেন। এক পর্যায়ে তারা পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নিয়ে যান। নিয়োগ পরীক্ষার কাগজপত্র ফিরিয়ে দিতে আমি তাদের হাত পা পর্যন্ত ধরেছি। এই বিষয়ে হরিপুর উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন বলেন, আমাদের কাছে তথ্য ছিল ইউএনও নিয়োগের জন্য পয়সা লেনদেন করেছেন। তার কার্যালয়ের দরজা বন্ধ করে 4 জনের নিয়োগ পরীক্ষা নিচ্ছিলেন। এটার প্রতিবাদ করতে ছেলেরা সেখানে গিয়েছিলেন। তখনই ইউএনও তাদেরকে পুলিশে দেওয়ার ভয় দেখান। তারা বিষয়টি জানালে আমি সেখানে যাই। নিয়োগ বাণিজ্য নিয়ে তার সঙ্গে বিতণ্ডা হয়, বাকবিতণ্ডা। কাগজপত্র ছিনিয়ে নেওয়ার বিষয়ে তিনি বলেন, পরে কাগজপত্রগুলো ইউএনও অফিসে ফেলে আসা হয়। ইউএনও রায়হানুল ইসলাম বলেন, উপজেলা বিএনপির সভাপতি নিয়োগ পরীক্ষা চলাকালে মব বাহিনী নিয়ে পরীক্ষাটি বন্ধ করার দাবি করেন। রাজি না হওয়ায় তারা উচ্ছৃঙ্খল আচরণ করেন। এক পর্যায়ে কাগজপত্র ছিনিয়ে নিয়ে চলে যান। এই ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আপনারা আপনাদের মতো করে বুঝে ফেলেছেন আসলে বিষয়টি কি ঘটেছিল। তো জামাল উদ্দিন অভিযোগ করছিলেন যে ফেসিস্টদের সহচরদের নিয়োগ দেওয়া হচ্ছে, অর্থ লেনদেন হচ্ছে। অর্থাৎ জামাল উদ্দিন কি বলছিলেন নিজেও জানতেন না কেন বলছিলেন। একবার বলছিলেন অর্থ লেনদেন করে ইউএনও নিয়োগ দিচ্ছেন, আরেকবার বলছিলেন আওয়ামীদের ফেসিস্টদের নিয়োগ দেওয়া হচ্ছে। এই জন্যে তার ছেলেরা সেখানে গিয়েছিল। এখন কথা হলো, হাসিনার সোনার ছেলেদের কথা আমরা শুনতাম, হেলমেট বাহিনীতে পরিবর্তিত হয়েছিল তারা, ছাত্রলীগ। তো এখন আবার জামাল উদ্দিনের ছেলেরা সেখানে গিয়েছে। আমার কথা হলো, জামাল উদ্দিনের ছেলেদের কোনো কাজ নেই, লেখাপড়া নেই, চাকরি বাকরি নেই, নিজের কেরিয়ার নেই, কিচ্ছু করবার নেই। জামাল উদ্দিনের ছেলেরা ইউএনও অফিসে কি হয়, সেখানে কি খোঁজখবর নিচ্ছে, কেন নিচ্ছে, সেগুলো দেখবার জন্য তো বড়রাই আছেন। ছেলেরা কেন সেখানে, ছেলেরা কি করছেন সেখানে? তো এই কাজটি করতেন হাসিনার ছেলেরা, হাসিনার সোনার ছেলেরা।
তো হাসিনার সোনার ছেলেদের মনস্টার হয়ে উঠতে বোধহয় কিছুদিন সময় লেগেছিল। এখন যে পরিস্থিতি দেখছি, সময় লাগছে না বেশি, খুব বেশি দিন হয়নি বিএনপি সরকার এসেছে, সরকার গঠন করেছে। এখনই যদি এই অবস্থা হয়, তাহলে ভবিষ্যতে কি অপেক্ষা করছে আমাদের জন্য প্রিয় দর্শক শ্রোতা? কি ভয়ঙ্কর কথা! একজন ইউএনওর সঙ্গে একজন পাতি নেতা এইভাবে আচরণ করতে পারেন? থামনেলে যার ছবি দিয়েছি, মেহেদি রাঙা দাড়ি, হজরত মাওলানা জামালউদ্দিন। তো এই হজরত কি উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন খুব পরিষ্কার আমাদের কাছে। এই হজরত তার দলের কাউকে ঢুকাতে চেয়েছিলেন, এবং এই হজরতেরা এখন আগামী দিনগুলোতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, আদালত সব জায়গায় আওয়ামীরা যেভাবে নিয়োগ প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করত, ঠিক একইভাবে তারাও নিয়ন্ত্রণ করা শুরু করেছেন। এটি এগিয়ে নেবেন, এতে কোনো সন্দেহ নেই। সেই দিনগুলো আমরা দেখতে পাচ্ছি, সামনে অপেক্ষা করছে আমাদের জন্য। তো কোন নিয়োগ পরীক্ষায়? যদি বড় কোনো পদের জন্য হতো তাহলে নয় বুঝতাম। আয়া এবং পরিচ্ছন্নতা কর্মী নিয়োগে বিএনপিকে হস্তক্ষেপ করতে হয়, বিএনপির চোখ পড়ে সেখানে। কি ভয়ঙ্কর কথা! বিএনপি সম্পর্কে এমন মূল্যায়ন বিএনপি দলীয় একজন সৎ ভদ্রলোক একসময় করেছিলেন। গত বছর কখনো তিনি এই মূল্যায়ন করেছিলেন। তিনি এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসাইন চৌধুরী। প্রিয় দর্শক শ্রোতা, তাকে আপনারা অনেকেই চেনেন। তিনি বিএনপি আমলের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। সজ্জন ব্যক্তি, সরল মানুষ, পেচ নেই কোনো। তাই একবার বলে ফেলেছিলেন, ছিনতাইকারীর গোলাগুলিতে রাস্তায় এক ভদ্রমহিলার কোলে থাকা তার শিশু বাচ্চা টার্গেট হয়ে গুলি লেগে মারা গিয়েছিল। সেই দুঃখজনক ঘটনায় তিনি সান্ত্বনা দিতে গিয়ে বলেছিলেন, আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে গা। তো তাতে করে জনগণ খুশি হননি, ব্যাপক প্রতিক্রিয়া হয়েছিল সেই কথায়, যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেলে তাহলে আর স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ এইসবের দরকার কি? তো সেই কারণে তাকে একসময় পদও ছাড়তে হয়েছিল। তো যাই হোক, লোক ভালো, তিনি সৎ মানুষ। এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসাইন চৌধুরী। তো তিনি তেমন কাজ করতে পারেননি, কাজ করেছিলেন ভালো বাবর, সেই উই আর লুকিং ফর শত্রুস খ্যাত সেই বাবর। নিশ্চয়ই আপনাদের মনে আছে, চুলে স্পাইক করা, ভেরি স্মার্ট। তো আজকাল আবার হজরত মাওলানা হয়ে গেছেন। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাতেন ভালো বাবর। আচ্ছা, তো যাই হোক, সেই বাবর কাণ্ডে আর গেলাম না, বা বাবর নামায় গেলাম না এই মুহূর্তে। তো এইটুকুই বলতে চাচ্ছি যে আলতাফ হোসেন চৌধুরী বলেছিলেন তার নিজ বাড়িতে, জেলা শহর পটুয়াখালীতে তার নিজ বাড়ি, অথবা পিরোজপুরে, আমি দুঃখিত প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমি জেলার নামটি ঠিক মনে করতে পারছি না, হয় পিরোজপুরে না হলে পটুয়াখালীতে। কারো জানা থাকলে দয়া করে কমেন্ট বক্সে জানাবেন আলতাফ হোসেন চৌধুরীর বাড়ি আসলে কোন জেলায়। তো এই দুই জেলার এক জেলা হবে। তো সেখানে জেলা পর্যায়ে তার নিজের বাড়ি, সেই বাড়িতে তিনি বিএনপি দলীয় নেতৃবৃন্দের সমাবেশে, নেতাকর্মীদের তিনি বলছিলেন যে ছাত্রদল, যুবদল, বিএনপির টার্গেট হলো লঞ্চঘাট, গোদারাঘাট, ফেরিঘাট, খেয়াঘাট, টেম্পুঘাট ইত্যাদি জায়গায়। আর জামায়াতের বা শিবিরের টার্গেট হলো বিশ্ববিদ্যালয়, কলেজ। তিনি বলেছিলেন এটি। চমৎকার কথা। তো সেইটি বিএনপি নেতা জামালউদ্দিন প্রমাণ করে দিলেন গতকাল। তিনি আয়া এবং পরিচ্ছন্নতা কর্মীর নিয়োগে বাগড়া দেবার জন্য সেখানে গিয়েছিলেন, বিষয়টি সুস্পষ্ট। তো যাই হোক, আমরা বুঝে গিয়েছি আমাদের যা বোঝার। তো আলতাফ হোসেন চৌধুরীও বলে দিয়েছেন বিএনপি আসলে কিসের সন্ধানে আছে, বা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কি চাইছে, আসলে তাদের টার্গেট কি, টার্গেট কত বড়, তিনি বুঝিয়ে দিয়েছেন, আমাদের কিছু বলবার নেই আসলে। তো এই হলো একটি বিষয়। আর ইউএনওকে ধন্যবাদ জানাই, রাহেনুল ইসলামকে, এই জন্যে যে আগে দেখেছি হাসিনা আমলে সরকারি কর্মকর্তারা এরকম কোনো ঝামেলায় পড়ে গেলে শেষে সাংবাদিকদের বলতেন দুই পক্ষের ভুল বোঝাবুঝি হয়েছিল, আমি মিলিয়ে দিয়েছি, পরে ঠিক হয়ে গিয়েছে, তারা বুকে বুক লাগিয়ে নিয়েছেন, এইসব বক্তব্য ছিল। থানার ওসি ছাত্রলীগ, যুবলীগের চর খেয়ে, ধাক্কা খেয়ে, লাথি খেয়ে, উষ্টা খেয়ে হজম করে ফেলতেন। পুলিশের এসপি ঘুষি খেয়ে হজম করে ফেলতেন এবং বলতেন ভুল বোঝাবুঝি হয়েছিল ছোট ভাইদের সঙ্গে, আমরা মিলে গেছি, হাত মিলিয়েছি, সব শেষ। তো ইউএনও রাহেনুল ইসলামকে ধন্যবাদ জানাই এবং শ্রদ্ধা জানাই। তিনি পরিষ্কার ভাষায় বলতে পেরেছিলেন যে বিএনপি দলীয়রা মব কায়দায়, মব সৃষ্টি করে সেখানে নিয়োগপত্রের পরীক্ষার সংক্রান্ত কাগজপত্র ছিনিয়ে নিয়েছে। তাকে ধন্যবাদ জানাই। সরকারি অফিসারদের এরকমই হতে হবে, নির্ভীক থেকে দায়িত্ব পালন করতে হবে। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতার সঙ্গে থাকবেন।